রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, যাত্রী ও চালকদের ভোগান্তি। সংবিধান সংশোধন প্রশ্নে ২ মেরুতে সরকারি বিরোধী দল, বিতর্ক দীর্ঘ হলে সংকট বাড়ার শঙ্কা। মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন, নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে সিএনজি গ্যাসের তীব্র সংকট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। জ্বালানি মন্ত্রী জানান, দুর্ঘটনায় একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে। দুদিনের মধ্যে সংকট সমাধানের আশা তার। মাইলের পর মাইল গাড়ির দীর্ঘ সারি, ফিলিং স্টেশনগুলোতে সিএনজি গ্যাস সংগ্রহে দিনভর এমন অপেক্ষা। সপ্তাহখানেক ধরেই ফিলিং স্টেশনগুলোতে সিএনজি সরবরাহের সংকট চলছে, যা তীব্র হয়েছে বুধবার। দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাননি চালকরা। বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদের এই সমস্যা আজকে একেবারেই বন্ধ। মোয়াখালীতে যতগুলো পাম্প আছে সবগুলোই বন্ধ। আজকে 1টা পর্যন্ত দেওয়া হয়েছে, এরপরে বন্ধ। এবার লাইনে টোটালে গ্যাস নাই। রাজধানীর প্রায় সব ফিলিং স্টেশনের চিত্র একই রকম। একাধিক স্টেশনে ঘুরেও গ্যাস না পেয়ে হতাশ তারা। 6:30 আসছি গ্যাস নিতে, এখনো এখানে আসি অপেক্ষায়, কখন পাবো ঠিক নাই। 8 ঘন্টা যাবত এখন আমি পাম্পের কাছেও আসতে পারি না, গ্যাস নাই লাইনে, কখন পাবো জানি না। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলছেন, দুর্ঘটনায় একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে গ্যাসের স্বাভাবিক সরবরাহ। শীঘ্রই এই সংকট কেটে যাবে বলে আশা তার। মাত্র 2টো এফএসআরও কাজ করে, গতকালকে একটা এফএসআর আগুন লেগে গেছে। লাকিলি আমার এলএনজির জাহাজ ভিড়তে যে সরে গেছে, নাহলে তো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এখন আজকে এলএনজি আমরা দিতে পারিনি, আমার প্রেশার ফল করে গেছে গ্যাসের। দৈনিক গ্যাসের চাহিদা অনুপাতে সরবরাহ বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। এ ব্যাপারে আরও জানাতে রাজধানী তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শফি মাহমুদ সাগর। সাগর, ফিলিং স্টেশনে গ্যাসের সংকট কেমন দেখছেন, আর এই পরিস্থিতি কতদিনের মাঝে ঠিক হতে পারে? বুশরা, গতকাল যেমনটি ছিল যে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছিল না, তারপরেও সেখানে গাড়িগুলোর দীর্ঘ লাইন ছিল, কারণ তারা মনে করেছিল যে হয়তোবা 5 থেকে 6 ঘন্টা বা 7 থেকে 8 ঘন্টা পরে হয়তোবা গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে। কিন্তু সেক্ষেত্রে আজকে আমরা দেখতে পেয়েছি যে গ্যাসের সরবরাহ তো স্বাভাবিক হয়নি, বরঞ্চ বলা যায় যে একদমই বন্ধ রয়েছে। ফলে যে সকল গাড়ি চালকরা গাড়িগুলো নিয়ে এসেছিল গ্যাস নেওয়ার জন্য, তারা যখন জানতে পেরেছে যে এই সকল স্টেশনে মোটেও গ্যাস দেওয়া হচ্ছে না, তারা সেখান থেকে চলে যে অন্য কোনোখানে হয়তোবা তারা সেটিকে পাওয়ার জন্য সেই স্টেশনগুলোতে তারা খোঁজা শুরু করেছে। তবে এতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা জানতে পেরেছি, যে সকল যান চালকের সঙ্গে আমাদের কথা হয়েছে, যে রাজধানীর প্রায় একাধিক ফিলিং স্টেশনে তারা ঘুরেও আসলে গ্যাস পাচ্ছেন না, এবং সেক্ষেত্রে যেটি হচ্ছে যে অনেকেই ঘন্টার পর ঘন্টা আসলে অপেক্ষায় আছেন, এবং তাদের এই ভোগান্তির মাত্রা কিন্তু বেড়েই চলেছে। আর এই অবস্থা আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, যদিও সরকার থেকে জানানো হয়েছে গতকাল যে যেই টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই গ্যাসের সরবরাহটিতে কিছুটা বিঘ্ন হচ্ছে, সেটি তারা ঠিক করতে 2 থেকে 3 দিন সময় লাগবে। তবে সেই 2 থেকে 3 দিন সময়ের মধ্যে হবে কিনা সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। আর এই গ্যাসের সংকট কিন্তু গতকালের পর থেকে আজকে আরও বেশি তীব্র হয়েছে, এবং রাজধানীর বলা যায় যে প্রায় কোনো স্টেশনে আসলে গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে যান চালকরা বেশ ভোগান্তিতে আছেন, এবং তারা আসলে তাদের এই ভোগান্তি সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। বুশরা। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সংবিধান সংশোধন নাকি সংস্কার, এমন প্রশ্নে বিপরীত মেরুতে সরকারি ও বিরোধী দল। জামায়াতের দাবি, সংশোধনের মাধ্যমে মৌলিক পরিবর্তন
সম্ভব নয়, দরকার সংস্কার। তবে বিদ্যমান কাঠামোর বাইরে যেতে চায় না বিএনপি। এ অবস্থায় বিতর্ক দীর্ঘায়িত হলে সংকট বাড়বে বলে মত বিশ্লেষকদের। সাদ বিন শফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্পিকার, আপনাকে ধন্যবাদ। গেল 13 জুলাই সংসদের দ্বিতীয় অধিবেশনে গঠন করা হয় সংবিধান সংশোধনে বিশেষ কমিটি। 17 সদস্যের কমিটিতে 5 জনকে রাখার প্রস্তাব করা হয় বিরোধী দলের পক্ষ থেকে। এই কমিটি গঠনে সম্মতি নেই যুক্তিতে সেদিনই সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গণভোটে রায় কার্যকর, সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেওয়া কিংবা জুলাই সনদে বাস্তবায়ন, এমন নানা বিতর্কে প্রথম অধিবেশনের প্রথম দিন থেকেই সরব ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ। এ নিয়ে নিজেদের পক্ষে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরে সরকার ও বিরোধীরা। সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন না করে সংশোধনের জন্য কমিটি গঠন করলে সংকটটা কোথায়? প্রশ্ন ছিল জামায়াতের এই সংসদ সদস্যের কাছে। বলছেন, শক্ত আইনি ভিত্তির জন্য সংস্কার ছাড়া বিকল্প নেই। আমরা চাচ্ছি গণভোটের যে রাইট জনগণ দিয়েছে এটার পরিপূর্ণ বাস্তবায়ন। তো এখন সরকার যেটা চাচ্ছে ওই আদেশকে সম্পূর্ণরূপে ডিসকার্ড করে এটাকে এক সাইডে রেখে এটাকে অবৈধ বলে গতানুগতিক পন্থায় ওনারা সংবিধান সংশোধন করতে যাচ্ছেন। এটা আমরা টেকসই হবে বলে মনে করি না। ভবিষ্যতে আমাদের প্রজন্মকে আমরা বিপদের মুখে ঠেলে দিব, যেভাবে পঞ্চম সংশোধনীকে বাতিল করা হয়েছিল। 61 দিনের মাথায় রাখতে পারবে। তবে সংশোধন বা সংস্কার যেটাই বলা হোক না কেন, তা বিদ্যমান সংবিধানের আলোকে করার কথা বলছে সরকার। জাতীয় সংসদের চিফ হুইপের মতে কাউকে বাদ দিয়ে চলতে চান না তারা। সংবিধানের প্রত্যেকটা লাইন অ্যামেন্ড করাই একটা সংস্কার। যা আপনি করেন সেটাই সংস্কার। কাজে আপনি সংস্করণে যাই করেন সেটা তো আপনি এই ইনকর্পোরেট করতে হবে সংবিধানই। আমরা যেটা করতে চাই সব কিছুই হবে এইটার আলোকে, সংবিধানের আলোকে, এবং সংবিধানেই সেগুলো লিপিবদ্ধ হবে। তবে পুরো বিষয়টাকে আরো সহজভাবে দেখতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের এই অধ্যাপক। বলছেন, বিদ্যমান কাঠামোর মধ্যেই সংবিধান সংশোধন করা যেতে পারে। আমরা যদি বাংলাদেশের বিগত সময়ের সংসদীয় ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব যে এই সংবিধান বিভিন্ন সময়ে সংস্কার করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। ফলে আগামীতেও যে সংশোধনের দাবিগুলো উঠে আসছে সেগুলো বিদ্যমান সংবিধান সংস্কারের মাধ্যমে সম্ভব হতে পারে। অন্যথায় যেটা হবে, আপনার বিতর্ক দীর্ঘায়িত হবে এবং আমাদের সংকটগুলো আরো ঘনীভূত হবে। এই ইস্যুতে এরই মধ্যে রাজপথে আন্দোলনের হুমকি দিয়েছে বিরোধী দল। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে। সকাল 9:30টার দিকে ঢাকা সেনানিবাস থেকে মিলিটারি পুলিশের পাহারায় ট্রাইব্যুনালে আনা হয় তাকে। মানবতা বিরোধী অপরাধ মামলায় তাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে প্রসিকিউশন। মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনে তাকে হাজির করার আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে 15 জুলাই রাতে বনানী ডিওএইচএস এর একটি বাড়ি থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্ষায় দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নদী ভাঙন, ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বেশ কিছু স্থাপনা। যমুনার নদীর পূর্ব তীররক্ষা গাইড বাঁধের টাঙ্গাইলের শাখারিয়া এলাকাতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের 100 মিটার অংশ। পাকা সড়কেও দেখা দিয়েছে ফাটল। সিরাজগঞ্জের যমুনার পানি বেড়ে প্লাবিত হয়েছে সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহেদপুর উপজেলার নিচু এলাকা। পরিস্থিতির উন্নতির সাথে সাথে নেত্রকোনার স্পষ্ট হয়েছে বন্যার ক্ষয়ক্ষতি। কুড়িগ্রামের চিলমারির কাজকলে 3 দফায় ধসে গেছে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধ। বিতর্কিত নির্বাচনের দায়ে পুলিশ শাস্তি পেলেও আটকে আছে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া উদ্যোগ। এজন্য পদ্ধতিগত জটিলতাকে দুষছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সুবিধাভোগীদের কারণে থমকে গেছে শুদ্ধি অভিযান। ইমদাদ হকের রিপোর্ট। আওয়ামী লীগ আমলে 3টি জাতীয় নির্বাচনে নানা মহলে প্রশ্নবিদ্ধ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, রাতের ভোট কিংবা ডামি প্রার্থী, বিশ্বাসযোগ্যতা হারায় নির্বাচনী ব্যবস্থা। বিতর্কিত সেই সব নির্বাচনে অনিয়মের অনুসন্ধানে নামে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কমিশন। রিপোর্টে বলা হয়, ইসিকে নিধিরাম সর্দার বানিয়ে নির্বাচন ব্যবস্থার নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়া হয় প্রশাসনের হাতে। কারসাজির সাথে জড়িত 22 জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার। ওএসডি করা হয় 54 জনকে, যাদের বেশিরভাগই অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত।
চাকরির বয়স 25 হলে এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্তও নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের যে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালায় যে শাস্তিযোগ্য অপরাধগুলো, এখানে আসলে এখন খুব বেশি একটা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এটা যদি চাঙ্গা থাকতো, লোকের ভয় থাকতো, এই ভয়টাও নাই, কিছু হবে না, এটা করে ফেলাইছি কারণ এটা সবাই মিলে করছে। কেন তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা যদি নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে যারা ওই ডেস্কে কাজ করবে তারা যথেষ্ট সতর্ক হয়ে কাজ করবে, আর তা নাহলে পারে এরকম ভবিষ্যতে আরও হতে পারে। অন্তর্বর্তী সরকারের সময় ও বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর শতাধিক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালেও আটকে যায় প্রশাসন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগটি। তবে পদ্ধতিগত জটিলতার কথা বলে বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুর্নীতির জন্য একজন কর্মকর্তাকে তিরস্কার করা যায়, সে যদি জানে যে আমাকে তিরস্কার করলেই আমি পার পেয়ে যাব, তদবির করে সে তিরস্কার নেয়, তার আর কোনো শাস্তি হয় না। আর আপনার সরকারি চাকরি আইনে 1 বছর পর্যন্ত জেল খাটলেও তার চাকরি যাবে না। তো এই যদি অবস্থা হয় তাহলে তো সে দুর্নীতি করবে। অভিযোগ উঠেছে উদ্যোগটি থেমে যাওয়ার প্রক্রিয়ায় জড়িত আওয়ামী সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের একটি অংশ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাষ্ট্রে প্রায় 6,30,00,000 দর্শক বিশ্বকাপ ফাইনাল উপভোগ করেছে, যা দেশটিতে নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রে ফক্স ও কমকাস্টে বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করেছে। তার মধ্যে ফাইনাল ম্যাচে ফক্সে দেখেছেন 3,90,00,000 দর্শক আর কমকাস্টে 2,39,00,000-এরও বেশি, যা কাতার বিশ্বকাপ ফাইনাল থেকে 2.25 কোটিরও বেশি। এছাড়া ইংল্যান্ড ও মেক্সিকোর শেষ 16 ম্যাচ দেখেছে 4.5 কোটি দর্শক। এর আগে মেজর লিগ বেসবলে লস অ্যাঞ্জেলস ডজার্স ও টরন্টো ব্লু জেসের মধ্যে ম্যাচটি দেখেছিল 2,70,00,000 দর্শক। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা 12 রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুশেহর এলাকার বিদ্যুৎ কেন্দ্র এবং আহওয়াজ ও সিরিকে বিভিন্ন সড়কে এসব হামলা চালানো হয়। এরপরই আবারও নতুন করে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যতবার হরমুজ প্রণালীতে হামলা চালানো হবে ততবারই তেহরানের সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে বোমা ফেলবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরাপত্তা বিঘ্নিত হলে উপসাগরীয় অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। ইরান তেল বিক্রি করতে না পারলে কাউকেই তা করতে দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এর আওতায় মার্কিন কোম্পানিগুলো রিয়াদকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করবে। যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তর বলছে, 1954 সালের আণবিক শক্তি আইনের অধীনে এবং দ্বিপাক্ষিক সুরক্ষার ভিত্তিতে এই চুক্তিটি হয়েছে। মার্কিন জ্বালানি মন্ত্রীর মতে এটি উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘস্থায়ী করবে। এটি বৈশ্বিক পরমাণু বিস্তার রোধের মানদণ্ড বজায় রাখবে বলেও দাবি তার। কয়েক দশকের এই বহুমাত্রিক $1 বিলিয়ন চুক্তিটি এখন মার্কিন কংগ্রেসের পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চুক্তির ফলে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। এমনটি হলে ওয়াশিংটনে বিরোধিতার মুখে পড়তে পারে চুক্তিটি। এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।